দুপুরে সুগনিরটা শেষ করে সবেমাত্র চায়ের পেয়ালা হাতে তুলেছেন ধূম্রলোচন সার্কেল। এমন সময় সিপাহী নাগিনা প্রসাদ হাঁপাতে হাঁপাতে এসে খবর দিল, হুজুর টেলিফোন। কোতুলনগর থানায় বড় দারোগা ধূম্রলোচন। বড় দাপট তার। যে চুরি করে আর যা চুরি যায় দুজনেই তার ভয়ে সমান ততস্থ থাকে। ফলে যার চুরি যায় সে পারতপক্ষে থানায় রিপোর্ট করে না। রিপোর্ট হলে এবং দৈবক্রমে চোর ধরা পড়লে ধূম্রলোচন যে পরিমাণ ধূম উদ্গীরণ করেন তাতে চোরের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। এ হেন ধূম্রলোচন সার্কেলও টেলিফোন বস্তুটাকে বড় ভয় পান। বহুকাল আগে তার চাকরি জীবনের শুরুতে টেলিফোনের জন্যই বড় একটা গোলমালে জড়িয়ে পড়েছিলেন। তখন তিনি চৌজবর্ধনপুরে। কিছু বেআইনি মাল পাচার হয় রাতের দিকে। ভুসিমালের বড় কারবারি নাথুমল নাগরমল আগেই খবর পাঠিয়েছিল। পরে সেই ব্যাপারে নাথুমলের টেলিফোন পেয়ে ধূম্রলোচন তো অগ্নিশর্মা। এত ছোট ফুটোয় কি এত বড় মাল বেরোতে পারে? কি ভেবেছে নাথুমল? সে কি ব্যবসা করে খেতে চায় না? অনেক কথা চালাচালির পর 1200 টাকায় রফা হলো যাতে মাল পাচারে কোনো হাঙ্গামা না হয়। পরে জানা গেল যিনি ফোন করেছিলেন তিনি নাথুমল নন, আসলে পুলিশের বড় কর্তা এসপি সাহেবের লোক। ওখানে এসেছেন ওই বেআইনি মাল পাচারের ব্যাপারে তদন্ত করতে। তার রিপোর্টে সার্কেল মশাইয়ের চাকরি যায় আর কি। অনেক তদ্বির তদারকের পরে শেষ পর্যন্ত প্রথম অপরাধ বলে তিনি মার্জনা পেলেন বটে, কিন্তু সেই রাতে বেচারি নাগরমলকে গ্রেপ্তার হতে হলো চোরাচালানের দায়ে। সেই থেকে টেলিফোন বস্তুটাকে তার বড় ভয়। তারপরে ছোট বড় রফা অনেক করেছেন তিনি। ভুঁড়ির বহর বাড়তে বাড়তে বেল্টের সীমানা ছাড়াতে চলেছে, কিন্তু আর কখনো বিভ্যাস হয়নি। তার মতো হুঁশিয়ার দারোগাকে ধরবার মতো বুদ্ধিমান ওপরওয়ালা কোথায়? যাই হোক, চায়ের পেয়ালা এক চুমুকে শেষ করে তিনি বিছানা থেকে নামলেন। তারপর ধরাচুড়ো এঁটে যখন অফিসে হাজির হলেন ততক্ষণে মিনিট 15 কেটে গেছে। নিচে নেমে টেলিফোন ধরতে ওপর থেকে একটা মিহি গলা ভেসে এলো, নরপতিবাবু খুন হয়েছেন স্যার। খুন? আমার এলাকায়? ধূম্রলোচনের গলার স্বরে বোধ হলো বুঝিবা নিজেই খুন হলেন। ওপার থেকে আবার মিহি গলা ভেসে এলো, রানীবাজারের পূর্ব দিকের মাঠের শেষে একতলা বাড়ি আছে নরপতিবাবুর। সাগরপাড়ায় তো তার চক মিলানো 3 তলা প্রকাণ্ড বাড়ি। তাছাড়া তার শেয়ার ব্যবসার অফিসও আছে ওখানে। কিন্তু নরপতিবাবু খুন হয়েছেন তার রানীবাজারের বাড়িতে। আপনি এক্ষুনি একবার চলে আসুন স্যার। মিহি গলা থেমে গেল। তারপর রিসিভার নামানোর শব্দ। একে টেলিফোন, তাও আবার খুন। ধূম্রলোচন বিরক্তিতে মুখ কুঁচকে ফেললেন, কিন্তু পরক্ষণেই মনে পড়ল নরপতিবাবুর মেজোশালার ছেলে কলকাতার বিখ্যাত দৈনিক সংবাদপত্রের জাঁদরেল রিপোর্টার। কাজে কোনো ঘাটতি দেখলে হইচই পড়ে যাবে। বিশেষত এখন দিনকাল ভালো নয়, সাবধানে থাকা ভালো। বাধ্য হয়ে গাড়ি বার করতে বললেন ধূম্রলোচন। তারপর সোজা রানীবাজারে নরপতিবাবুর বাড়ি। নরপতিবাবুর এই বাড়িটা অনেকটা বাংলো ধরনের। ছোটোখাটো ভিড় জমেছে তার সামনে। পুলিশের গাড়ি দেখে ভিড়ে সরে পথ করে দিল সকলে। নমস্কার স্যার, একটু আগে আমি টেলিফোন করেছিলাম, আসুন আসুন। একটি 25 বছরের যুবক এগিয়ে এসে ধূম্রলোচনকে বলল। ছেলেটি লম্বা জুলপি, ঝাঁকড়া চুল, পরনে সাদা বেলবটস, বাটিকের কাজ করা শার্ট, পেশালো চেহারার স্বাস্থ্যর পরিচয়। ধূম্রলোচন গাড়ি থেকে নামলেন,
তার ভুঁড়িটাও সঙ্গে সঙ্গে নেচে উঠল। গাড়ি থেকে নেমে তিনি এগিয়ে গেলেন কাঁটা তারের বেড়ার চারিপাশ ঘেরা গেটে মাধবীলতার ঝাড়। সামনের বাগানে বেল, জুঁই, চামেলি ফুল ফুটে আছে। খুব সাজানো না হলেও মোটামুটি পরিচ্ছন্ন বাগান। ছেলেটি পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চলল। ছোট বারান্দার দুপাশে দুটো ঘর, মধ্যিখানে ডাইনিং হল, শেষে বাথরুম আর কিচেন। একই ছাদের নিচে ঢাকা বাড়ি। পিছন দিকে তরকারির বাগান, আপাতত শূন্য, বড় গাছের ভিড় নেই। ঘরগুলো ছেলে ডাইনিং হল পার হয়ে ছেলেটি বাথরুমের সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, নরপতিবাবুকে খুন করে এখানেই লাশ ঝুলিয়ে রেখে গেছে বলে একটি ছোট্ট ধাক্কায় দরজাটা খুলে ফেলল। বন্ধ ঘড়ির পেন্ডুলামের মতো স্থির হয়ে ঝুলছিল। কড়িকাঠে বাঁধা নরপতিবাবুর দীর্ঘ দেহটা দেখে ধূম্রলোচনের ভুরু দুটো দুবার কেঁপে থমকে গেল। কে এই মৃতদেহ আবিষ্কার করল? সরকেল দারোগা গম্ভীর গলায় প্রশ্ন করলেন। সেই ছেলেটি বললে, আমি স্যার। এক মুহূর্ত থেমে আবার যোগ করলে, শুধু আমি নই, আমার সঙ্গে ছিলেন উকিল চন্দ্রকান্তবাবু আর স্কুলের নবীনতর মাস্টার মশাই। আমরা এসেছিলাম কোতলনগর সাধারণ সমিতির বিষয়ে নরপতিবাবুর সঙ্গে আলোচনা করতে। উনি বহুদিন ধরে আমাদের প্রেসিডেন্ট। সাগরপাড়ার বাড়িতে খোঁজ করতে জানলাম উনি কদিন থেকে এই বাড়িতে আছেন, তাই চলে এলাম। এসে দেখি দরজা বন্ধ, বাইরে কোনো তালা নেই, অর্থাৎ ভেতরে নিশ্চয়ই কেউ আছে। অথচ অনেকক্ষণ ডেকেও কোনো সাড়া পাওয়া গেল না। মালির ঘরে গিয়ে দেখি তালা বন্ধ। তখন ধাক্কা দিতে সদর দরজাটা খুলে গেল। এঘর ওঘর পাতি পাতি করে খুঁজো দেখতে পেলাম না। শেষে বাথরুমের দরজা দেখি ভেতর থেকে বন্ধ। আবার ডাকাডাকি করা হলো, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। বাইরের জানালা দিয়ে দেখার চেষ্টা করলাম, দেখি জানালাও ভেতর থেকে আটকে দেওয়া। তখন বাধ্য হয়ে দরজা ভেঙে ঢুকে দেখি এই দৃশ্য। সেই সঙ্গে সঙ্গে আপনাকে ফোন করেছি। মিহি গলা থেমে গেল। ধূম্রলোচন টুপি খুললেন, টাকে ঘাম জমেছিল, রুমাল দিয়ে মুছলেন, আবার টুপি আঁটলেন। তারপরে মিহি গলার দিকে চেয়ে বললেন, অর্থাৎ দরজা ভাঙার পর বুঝতে পারলেন নরপতিবাবু খুন হয়েছেন। তার দরজা তো বন্ধ ছিল, জানালাও। জানালার গিলে কোনো আঁচড় পড়েনি, অর্থাৎ জানালা দিয়ে কেউ বেরোয়নি। তাহলে আপনি কি বলতে চান লাশ ঝুলিয়ে খুনি পালালো কি ওই 10 ইঞ্চি ভেন্টিলেটর দিয়ে? তার দেয়ালে হাত পায়ের কোনো ছাপও নেই। তবে সত্যিই তো, এমন কথাটা কারো মনে এলো না কেন? মিহি গলা ঘাড় চুলকে বলল, তাহলে কি উনি সুসাইড করেছেন? তা করাও তো সম্ভব নয়। সারা ঘরে কোনো আসবাব নেই। অত উঁচুতে আংটায় দড়ি বাঁধলেন কি করে, আর ফাঁসে ঝুললেনই বা কিভাবে? ধূম্রলোচন মুখের হাসিটাকে আর গোপন না করে শুরু করলেন, কি করে বুঝতে পারছেন না তো? তাই হয়, সাজানো হিসেবেও কেমন গোলমাল হয়ে যায়। লাশটা মই বা টেবিলের সাহায্যে কড়ি কাঠে ঝুলিয়ে তারপর টেবিল সরিয়ে ফেলা যেতে পারে, দরজা বন্ধ করে দেয়া যেতে পারে, তারপরে লোকজন ডেকে এনে সাক্ষী রেখে দরজা ভাঙার অভিনয় তাদের বোকা বানানো যেতে পারে, আর নিজেকে নির্দেশ বোঝাবার জন্য থানায় খবরও দেওয়া যেতে পারে। অর্থাৎ আমি, মিহিগলা আপনি বুঝে আসে। অর্থাৎ হ্যাঁ, এমন জটিল সমস্যার এত সহজ সমাধান করে ধূম্রলোচন হাঁকেন, নাগিনা দরজায় তালা লাগাও আর এই বাবুকে হাত করা। সে কি? মিহিগলার বিস্ময় ফুটে বেরুবার আগেই ধূম্রলোচন রওনা দেন। লাশ মর্গে পাঠাবার ব্যবস্থা হয় পোস্টমর্টমের জন্য। একে হত্যাকাণ্ড,
তাই নরপতি সামন্তের মতো শহরের একজন বিশিষ্ট লোক, শেয়ার বাজারে দারুণ ব্যবসা, তাছাড়া সব সামাজিক কাজকর্মের মাথা, এত সহজে সে হত্যা রহস্য সমাধান হয়ে যাওয়ার খুশি খুশি মেজাজে ফিরে আসেন থানায়। ফিরে এসে দেখেন অর্জুন থানায় বসে আছেন। অর্জুন মাঝে মধ্যে তার কাছে বেড়াতে আসেন, থেকেও যায় 2-1 দিন। কলেজে একসঙ্গে পড়াশোনা করেছিলেন ওরা। তারপরে ধূম্রলোচন পুলিশের কাজে ঢুকে পড়লেন। অর্জুন তেমন কিছুই করলেন না। বাবার কিছু টাকা তিনি পেয়েছিলেন, তাছাড়া কলকাতা শহরে কয়েকটা বাড়ি ছিল। বিয়েটা না করে জীবনটা তিনি কাটিয়ে দিলেন নানা শখের পিছনে। সাহিত্য টাইত্য করে নাকি নামও করেছেন আজকাল। ধূম্রলোচনের বই পড়ার শখ কলেজ ছাড়তেই চুকে বুকে গেছে। চোর ডাকাত, চোর চালানি, উপরওয়ালা, গিন্নির দেশি বিদেশি নানা রান্নায় স্বাদ চাকতে চাকতে কী করে যে সময় কেটে যায় তার হদিস আর সার্কেল মশাই পান না। অবশ্য সে হদিসের সময়ই বা কোথায়। ধূম্রলোচন সার্কেল বেশ শখেই আছেন। অর্জুনের খ্যাতির কথাতেই তার আনন্দ। বিশদ জেনে কি আর হবে। মিহিগলাকে ফাটকে ভর্তি করার হুকুম দিতে দিতে অফিসে ঢুকলেন তিনি। সেখানে অর্জুনকে দেখে ভারী খুশি হয়ে বললেন, তারপর কি খবর সাহিত্যিক মশাই? ঠিক দিনই এসে পড়েছ। আজ একেবারে গল্প লেখার মতো ব্যাপার ঘটে গেছে এখানে। আমাদের সেই নরপতি বাবু, সেবার খবর পেয়ে যিনি তোমাকে লাইব্রেরিতে জোর করে ধরে নিয়ে গেলেন, সেই ভদ্রলোক আজ খুন হয়েছেন। তবে ভারী রহস্যজনকভাবে। তাকে মেরে খুনির লাশ বাথরুমে ঝুলিয়ে দিয়ে গিয়েছিল, তারই 2 নম্বর বাড়িতে। আর এমনই চালাক যে ধোঁকা দেবার জন্য আমাকেই ডেকে নিয়ে গেল। ওদের সেই গল্প শুনতে শুনতেই আমি আসামি ধরে ফেলেছি। তাই নাকি? অর্জুন বিস্মিত হন। কি হয়েছিল বলো তো? ধূম্রলোচন ঘটনাটা খুলে বললেন। নিজের কৃতিত্বের অংশ রং ফলালেন অনেকখানি। সিগারেট টানতে টানতে অর্জুন নীরবে সব শুনলেন। তারপর কোনো কথাই বললেন না। পরপর কয়েকটা সিগারেট ধ্বংস করে উঠে পড়লেন। পরদিন সকালে ধূম্রলোচন চললেন সাগরপাড়ায় নরপতিবাবুর বাড়িতে। একটু রহস্য করে অর্জুনকে বললেন, কি হে সাহিত্যিক, যাবে নাকি একবার সত্যিকার নাটক দেখতে? নেহাত অনিচ্ছায় অর্জুন বললেন, আচ্ছা চলো। সাগরপাড়ায় নরপতিবাবুর প্রকাণ্ড 3 তলা বাড়ি। তার 1 তলায় অফিস, 2 তলায় তিনি এবং তার স্ত্রী অমলা সুন্দরী থাকেন। 3 তলায় থাকেন নরপতিবাবুর 2 ছেলে। তাদের সঙ্গে কথাবার্তা বলে কোনো নতুন খবর পাওয়া গেল না। শুধু জানা গেল জরুরি কাজে নরপতিবাবু কয়েকদিন রানীবাজারের বাড়িতে ছিলেন। আর মাসখানেক ধরেই তাকে বেশ উদ্বিগ্ন মনে হতো। অবশ্য সেটা নতুন কিছু নয়, কেননা ব্যবসার কাজে বড় ঝুঁকি, চিন্তা তো থাকবেই। নিজের অফিসে ম্যানেজার শ্যামসুন্দর তলাপাত্রের সঙ্গে দেখা হলো। মালিকের মৃত্যুতে তিনি বেশ বিমর্ষ। চাকুরির ভবিষ্যৎ বোধহয় একটা প্রশ্ন, কেননা নরপতিবাবুর 2 ছেলেই ডাক্তার। তারা কেউই বাবার ব্যবসায়ে আগ্রহী নন। উনিও বললেন কর্তা 3-4 দিন অফিস আসেননি। রানীবাজারের বাড়িতেও দেখা করতে বারণ করেছিলেন। শুধু জরুরি কিছু থাকলে টেলিফোনে যোগাযোগ করতাম, এমন আগেও হয়েছে। কোনো বড় গোছের লোকসান হলে কর্তা কয়েকদিন ও বাড়িতে কাটাতেন, তারপর ফ্রেশ হয়ে এখানে ফিরতেন। এবারে কি যে হলো? হালে কি কোনো বড় গোছের লোকসান হয়েছিল? অর্জুন জিজ্ঞাসা করলেন। 3টে বড় স্পেকুলেশন ছিল, সবগুলোই ফেল করেছে। বিস্তর ক্ষতি হয়ে গেছে, তলাপাত্র জানালেন।
অর্জুন চিন্তিত মুখে আপন মনে শুধু বললেন পথে বেরিয়ে ধূম্রলোচন বললেন, ভায়া আমি তো থানায় ফিরছি, তুমি কি আমার সঙ্গে ফিরবে? অর্জুন বললেন, তুমি যাও, আমার একটু কাজ রয়েছে, তা সেরে যাচ্ছি। 3 দিন পরে পোস্টমর্টমের রিপোর্ট পাওয়া গেল। অর্জুন তখন থানায় বসে। তিনি বললেন, কি বলছে রিপোর্ট তোমার? নরপতিবাবু আত্মহত্যা করেছেন? ধূম্রলোচন অবাক হলেন। আশ্চর্য, কি করে বুঝলে? অর্জুন বললেন, অতি সহজে। ধূম্রলোচন চড়লেন, বাজে কথা বলো না অর্জুন, এটা পরিষ্কার খুন। আর তুমি বলছো অতি সহজে বোঝা যাচ্ছে এটা আত্মহত্যার ঘটনা। যদি আত্মহত্যাই হবে তবে কড়িকাঠের লাশ বাঁধল কি ভূত হবার পরে? মইটই কি চেয়ার টেবিলের হদিস তো তিসামানায় দেখিনি। অর্জুন হাসলেন। প্রায় তিসিমানায় চেয়ার টেবিল কি মই ছিল না তার দরকারও ছিল না। তোমার মুখে ঘটনা বিবরণ শুনে খটকা লেগেছিল। হাজতে তোমার আসামিকেও একদিন খুঁটিয়ে দেখলাম, তার সম্বন্ধে শহরে অনেক খোঁজ খবর করলাম। নরপতিবাবু খুনের সঙ্গে তার কোনো সম্পর্ক বের করতে পারলাম না। কি স্বার্থ তার এই খুনে? উদ্দেশ্য ছাড়া কোনো কাজ হতে পারে না। নরপতিবাবুর ম্যানেজারের কথায় সেদিন পথের একটা হদিস পেলাম। কিছুদিন ধরেই ব্যবসায় একের পর এক মার খাচ্ছিলেন নরপতিবাবু। এখন একেবারে ভরাডুবির মুখে। অতি সম্প্রতি মোটা টাকার জীবন বীমা করেছেন তিনি। সে টাকাটা পাওয়ার জন্যই আত্মহত্যার পথ বেছে নিতে হলো তাকে। কিন্তু মুশকিল হলো, বীমা করার 1 বছরের ভেতর আত্মহত্যায় মৃত্যু ঘটলে টাকা পাওয়া যায় না। অথচ আর অপেক্ষাও করা যাচ্ছে না, কেননা চারিদিক থেকে কড়া তাগাদা আসছে। কেউ কেউ আদালতের ভয় দেখাচ্ছে, তার মতো মানি লোকের মর্যাদার প্রশ্ন জড়িয়ে আছে। তাই এই পথে তাকে যেতে হলো। অবশ্য সোজা পথে নয়, একটু বাঁকা কৌশল করলেন। হত্যার আড়ালে আত্মহত্যা। অন্যবারের মতো এবারেও রানীবাজারের বাড়িতে বিশ্রাম নিতে গেলেন। কারো সন্দেহ হলো না। এসেই মালিকে ছুটি দিয়ে গাঁয়ের বাড়িতে পাঠিয়ে দিলেন। গতকাল সে বেচারি ফিরে এসেছে। মালিকে ছুটি দিয়ে সেই সন্ধ্যায় নরপতিবাবু ঠিক কী করেছিলেন তা বলতে পারবো না, তবে যা যা করতে পারেন তার একটা ফিরিস্তি। সন্ধ্যার অন্ধকারে বাজার থেকে কয়েকটা বড় ধরনের চাই কিনে আনা অসম্ভব নয়। সেগুলো পরপর সাজিয়ে কড়িকাঠে দড়ি বাঁধা বা গলায় ফাঁস লাগানো অসম্ভব নয়। অসম্ভব নয় পায়ের নিচের বরফের টুকরে লাঠি দিয়ে সরিয়ে ফাঁসিতে ঝুলে পড়া। মহাকালী আইস ডিপোতে খোঁজ করলে জানতে পারবে ঠিক কতটা বরফ কিনেছিলেন নরপতিবাবু। ওটাই তো শহরের একমাত্র বরফের দোকান। বাথরুমে নজর করলে দেখতে পাবে বরফ গলে জল হয়ে বেরিয়ে গেলেও তার গায়ে মাখানো কাঠের গুঁড়ো বাথরুমের মেঝেই ছড়িয়ে রয়েছে। জীবন বীমার ব্রাঞ্চ ম্যানেজারের কাছে খোঁজ নিতে পারো কত টাকার বীমা করেছিলেন নরপতিবাবু আর ক কিস্তি প্রিমিয়াম দিয়েছিলেন তিনি। আর যা এখনই পারো তা হচ্ছে মিহিগলার মিহিরকে ছেড়ে দিতে। তোমায় একটা জরুরি খবর দিতে গিয়ে বেচারি ভারী ফ্যাঁসাতে পড়েছে। ধন্যবাদ, গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।